mainly mortality and morbidity indicators with sources of epidemiological data. The different data we get from different parts or different departments, and what are the major sources of epidemiological data that we have to assess for our national programs. So what does an indicator help to measure? Please maintain silence and answer this question. What does an indicator help to measure? Number 1, economic, occupation, domestic factors promoting ill health, consequences of ill health, complete physical, mental and social well-being, and extent of achieving program objectives. So what is the main function or what is the role of an indicator, health indicator? From these 4 options, what will be the best option? A, B, C, D. Any answer? Konta? C. So we have an answer that is complete physical, mental and social well-being. That is at par or definition of the WHO. Ar kono answer ache? Konta? সি বলেছি, সিটা তো হেলথের ডেফিনেশন, আর সবগুলোই খুব ক্লোজলি রিলেটেড, কিন্তু স্পেসিফিক বা সবচেয়ে স্পেসিফিক সবচেয়ে ক্লোজলি যেটা, সেই অ্যান্সারটা হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাচিভিং প্রোগ্রাম অবজেক্টিভস। ঠিক আছে, শুধুমাত্র অ্যাসেস করার জন্য ইন্ডিকেটরগুলো সবচেয়ে বেশি হেল্প করে। কি অ্যাসেস করব না, একটা ডিফাইন্ড পপুলেশনে কি প্রবলেম আছে সেটা আমরা বার করেছি, তার জন্য একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করেছি, একটা পলিসি করেছি, একটা অ্যাকশন নিয়েছি, তারপরে লাস্টলি ইভালুয়েশন করছি যে প্রোগ্রামটা আমার যে প্রবলেমটা ছিল সেইটা কি পুরোটা দূর করতে পেরেছে না কিছুটা পেরেছে না অনেকটা পেরেছে, যা রিসোর্স ছিল সেই রিসোর্স কি অ্যাডিকুয়েট ছিল নাকি অ্যাডিকুয়েট ছিল না, পুরো যে আউটকামটা সেই অ্যাচিভিং প্রোগ্রাম অবজেক্টিভস সেইটা মেজার করে হচ্ছে বেস্ট হেলথ ইন্ডিকেটর। So a question that is often raised is how healthy is a given community. Kivabe indicators are required not only to measure the health status of a community but also to compare the health status of one country with that of the another for assessment of healthcare needs, for allocation of scarce resources, for assessment of healthcare needs, resource of সময় short পড়ে, for monitoring and evaluation of health service activities and program. তাহলে মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফ হেলথ সার্ভিস অ্যাক্টিভিটিস প্রোগ্রাম, এটাই মেন কাজ। ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যদি আমি কম্পেয়ার করি ডেটা, ইন্ডিয়ার সঙ্গে নাইজেরিয়ার কম্পেয়ার করি, ইন্ডিয়ার সঙ্গে আফগানিস্তানের কম্পেয়ার করি, বাংলাদেশ করি, শ্রীলঙ্কা করি, বা ডেভেলপড কান্ট্রি করি, ইউকে করি, ইউরোপের কোনো কান্ট্রি করি, সেই যে কম্পেয়ার করছি আমরা, এই কম্পেয়ারগুলো কিভাবে করতে পারবো? লাইক ইজ কম্পেয়ার্ড উইথ লাইক, আমি বলেছিলাম আগের দিন। ঠিক আছে, লাইকের সঙ্গে লাইক কম্পেয়ার করা যায়, লাইকের সঙ্গে লাভ কম্পেয়ার করা যায় না। তাহলে যে জিনিসগুলো দিয়ে এই কম্পেয়ারটা করতে পারি সেগুলোকে ইন্ডিকেটর বলে, হেলথ ইন্ডিকেটর। এর একটা স্পেসিফিক ডেফিনেশন আছে, সেটা হচ্ছে দে আর ডিফাইন্ড অ্যাজ ভ্যারিয়েবলস হুইচ হেল্প টু মেজার চেঞ্জেস। খুব ছোট্ট সিম্পল ডেফিনেশন, ইন্ডিকেটরের ডেফিনেশন এটাই, লিখলে বলতে হবে, মানে কোশ্চেন এলে এটাই লিখবি। They are defined as variables which help to measure changes. They are defined as variables which help to measure changes. যে কোনো কিছু চেঞ্জ যে মেজার করছে ভেরিয়েবলটা, সেটাই ইন্ডিকেটর। এরপরে একটা কমন কোশ্চেন আসে, সেটা হচ্ছে ইন্ডিকেটর আর ইন্ডেক্স এর মধ্যে কিছু ডিফারেন্স আছে কি, কোনটা আমরা হেলথের জন্য নরমালি নিই? There has been some confusion over terminology, এগুলো টার্মিনোলজির কনফিউশন। হেলথ ইন্ডিকেটর as compared to health index, plural হচ্ছে indexes বা indices. It has been suggested that in relation to health trends the term indicator is to be preferred to index. ওই জন্য আমরা ইন্ডিকেটরটা ইউজ করি, এটা ইন্টারন্যাশনালি ইউজ হয় ইন্ডিকেটর। Whereas health index is generally considered of the amalgamation of all indicators. তাহলে ইন্ডেক্সটা অনেক বিগার, তাই তো, ইন্ডেক্সটা অনেক বড়, অনেকগুলো ইন্ডিকেটর একসঙ্গে মিলে ইন্ডেক্স তৈরি করছে।
সেই ইন্ডেক্স আবার অনেকগুলো ইন্ডেক্স তৈরি করে, ইন্ডিসেস বা ইন্ডেক্সেস তৈরি করে, সেই জন্য ইন্ডিকেটরগুলো আমরা মেজার করি। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোদের বারবার কোশ্চেনে আসে বা জিজ্ঞেস করা হয় ভাই ভাই, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিকেটার্স। এগুলো ইউজি লেভেলের খুব কমন কোশ্চেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিকেটার্স, এই ইন্ডিকেটার্স যেগুলো আমরা ইউজ করি তার কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে, এই কটাই বলতে হবে, যেমন ভ্যালিড, রিলায়েবল, সেন্সিটিভ, স্পেসিফিক, ফিজিবল, রেলিভেন্ট। আবার বলছি, মনে রাখবি, ভ্যালিড, রিলায়েবল, সেন্সিটিভ, স্পেসিফিক, ফিজিবল, রেলিভেন্ট, এগুলোর গ্রামাটিক্যাল যে মিনিং সেই মিনিংই ধরা হবে, ঠিক আছে। যেমন ফার্স্টেই বলা আছে ভ্যালিড। ভ্যালিড মানে দে শুড অ্যাকচুয়ালি মেজার হোয়াট দে আর সাপোজ টু মেজার। কিরকম, আমি এখানে সবাইকার ব্লাড প্রেসার ঠিক আছে কিনা মনিটর করতে চাই, তাহলে এমন একটা ইন্ডিকেটর আমাকে এখানে ইউজ করতে হবে যেটা ব্লাড প্রেসার মনিটর করে বা মেজার করে বা মেজারের চেঞ্জগুলো বলতে পারে। সুগারের চেঞ্জ বলবার দরকার নেই সেই ইন্ডিকেটরটাকে, তাহলে আমি যেটা মেজার করতে চাইছি সেই রিলেটেড একটা ইন্ডিকেটর চাই। যেমন সাপোজ টিবিতে কতজন লোক মারা যায়, আমি যদি জানতে চাই একটা কমিউনিটিতে টিবির কিরকম প্রিভ্যালেন্স বা ইনসিডেন্স আছে জানতে চাই, তাহলে সেখানে টিবিতে কিরকম লোক মারা যায় এটা একটা জানতে পারতে পারি। সেখানে হঠাৎ আমি লেপ্রোসি নিয়ে কোনো কোশ্চেন জানতে চাইবো না, তাহলে ইন্ডিকেটরটা ভ্যালিড হতে হবে, আমি যা জানতে চাইছি সেই রিলেটেড হতে হবে। শুড বি রিলায়েবল। রিলায়েবল মানে কি? রিলায়েবল মানে এখানে যে মেজারমেন্টটা ওই ইন্ডিকেটরটা দিচ্ছে, আমি যদি এই সেম ক্যারেক্টারিস্টিক্স নিয়ে একটা স্টাডি করি কলকাতায়, সেটাই দেবে, অ্যাকিউরেট রেজাল্ট দেবে, ঠিক আছে। জিওগ্রাফিক্যাল চেঞ্জেসের সঙ্গে সেইভাবে চেঞ্জ করবে না, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরের জন্য যদি কিছু চেঞ্জ হয় হবে, কিন্তু আমি যদি বাকি সব ফ্যাক্টর ঠিক রাখি, ও যেটা মেজার করার কথা এখানে যেরকম ভাবে করবে, যা রেজাল্ট দেবে ক্যালিফোর্নিয়ায় করলেও তাই দেবে। এটা হচ্ছে রিলায়েবল। নেক্সট হচ্ছে সেন্সিটিভ। দে শুড বি সেন্সিটিভ টু চেঞ্জেস ইন দ্য সিচুয়েশন কনসার্ন। কিরকম, সাপোজ একটা কমিউনিটিতে ম্যালেরিয়ার একটা ইনফেকশন ছড়াচ্ছে, ভাইরাস হতে পারে, ফ্যালসিপেরাম হতে পারে, আমি একটা কিট ইউজ করছি সেখানে ডিটেক্ট করার জন্য, সেই কিটটা প্লাজমোডিয়াম, ফ্যালসিপেরাম আর ভাইরাস দুটোকেই ডিটেক্ট করতে পারে, ডুয়েল অ্যান্টিজেন টেস্ট করতে পারে, ঠিক আছে। তাহলে এটার সেন্সিটিভিটিটা বেশি। যদি আমি শুধু একটার করি, শুধু ভাইরাস ডিটেক্ট করে, তাহলে যে ফ্যালসিপেরাম গুলো বাদ চলে যাবে। তাহলে আমাকে একটু ব্রড করতে হবে যাতে অনেকগুলো ইনফেকশন ধরা পড়ে ওর মধ্যে। তাহলে সেন্সিটিভিটি, তোদের যখন স্ক্রিনিং পড়ানো হবে দুটো টার্ম তোরা জানতে পারবি, একটা হচ্ছে সেন্সিটিভিটি, একটা স্পেসিফিসিটি। সেন্সিটিভিটি মানে কি, জালটা অনেক বড়, জালটা যদি অনেক বড় হয়, তার মধ্যে যদি অনেকটা ডিজিজ আমার ঢুকে যায়, তাহলে কি হতে পারে প্রবলেম, কিছু ফলস পজিটিভও ঢুকে যেতে পারে, ঠিক আছে। অন্য একটা কোনো ইনফেকশনের জন্য পজিটিভ চলে এসছে, হতে পারে, এটা কম হবে, আমাদের সেরকম টেস্ট আমরা চুজ করি যে সেই পরিমাণটা কম থাকে। তাহলে সেন্সিটিভ হলো ভ্যারিয়েবল গুলো, তার সঙ্গে স্পেসিফিক হবে। স্পেসিফিক মানে কি, স্পেসিফিসিটি মানে হচ্ছে যেগুলো ট্রু নেগেটিভ সেগুলো আমি মানে সেই রেজাল্টের মধ্যে আসবে না, যে টেস্ট বা যে ইন্ডেক্স বা যে ইন্ডিকেটর গুলো সেগুলো যেগুলো ট্রু নেগেটিভ সেগুলোকে বাদ দিয়ে দেবে। ওর জ্বর আছে একটা কোনো কারণে, হয়তো টাইফয়েড হয়েছে, ওর জ্বর আছে, ব্যাসিলারি ডিসেন্ট্রি হয়েছে, ওর জ্বর আছে, হয়তো কমন কোল্ড হয়েছে, আমি ম্যালেরিয়ার টেস্টের জন্য ইউজ করছি, ওদেরগুলো তো পজিটিভ আসার কথা নয়, তাহলে ওদেরগুলো কিন্তু বাদ দিয়ে নেগেটিভই দেখাবে। একটা টেস্ট যত এরকম যেগুলো নেগেটিভ সেগুলোকে নেগেটিভ দেখাবে, তার মানে তার স্পেসিফিসিটি খুব হাই। তাহলে সেন্সিটিভিটি মানে তার জালটা অনেক বড়, অনেক পজিটিভ নেবে, আর স্পেসিফিসিটি মানে হচ্ছে ট্রু নেগেটিভ গুলোকে ডিটেক্ট করবে সহজেই, হ্যাঁ এর নেই রোগটা। তাহলে ইন্ডিকেটর গুলো স্পেসিফিকও হতে হবে। নেক্সট হচ্ছে ফিজিবল। ফিজিবল মানে এমন একটা ইন্ডিকেটর যেটা আমি সব জায়গায় সহজে ইমপ্লিমেন্ট করতে পারবো। স্ক্রিনিং টেস্ট যেরকম সহজে ইমপ্লিমেন্ট করা যায়, ফিজিবল হতে হয় সহজে। হঠাৎ আমার মনে হলো আমার এখানকার সবাইকার আমি লাং ব্রঙ্কোস্কোপি করবো, এটা ফিজিবল নয়। এতজন স্টুডেন্টকে নিয়ে গিয়ে এক একজন ব্রঙ্কোস্কোপি করতে অনেকটা টাইম লাগে, তাহলে আমি করা পসিবল হবে না। একটা চেস্ট রেডিওগ্রাফ করা ইজি, কিন্তু ব্রঙ্কোস্কোপি নয়, তাহলে ফিজিবল হতে হবে। আর রেলিভেন্ট মানে they should contribute to the understanding of the phenomenon of interest. যেমন
একটা কার্ডিওভাস্কুলার ডিজিজ রিলেটেড আমি কিছু ইন্ডিকেটর ইউজ করছি, তার জন্য যা যা রিস্ক ফ্যাক্টর আছে আমি সেগুলো সব দেখতে থাকলাম, যেগুলো রেলিভেন্ট, ঠিক আছে। কিন্তু হঠাৎ মনে হলো যে তার জন্য আমার নেলে কোনো ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে কিনা সেটাও আমি দেখবো, এটা রেলিভেন্ট হবে না। সেই জন্য রিস্ক ফ্যাক্টরগুলো আমি দেখতে পারি, যতটা আমার আইডিয়াল কারেন্ট নলেজে অ্যাভেলেবেল সেইগুলো আমি দেখতে পারি। আদার দেন সেগুলো আমি কিছু দেখবো না ইন্ডিকেটরটাতে। কি কি টাইপের ইন্ডিকেটর হয়? As health is multi-dimensional, so each dimension is influenced by numerous factors, many known and many unknown. Known factors কি কি আছে যেগুলো একটা হেলথকে ইনফ্লুয়েন্স করে? What are the known factors that influence the health? অনেক কিছু, এজ, সেক্স, জেনেটিক স্ট্রাকচার, এনভায়রনমেন্টাল ইন্ডিকেটার্স, এগুলো অনেক কিছু আছে, এগুলো নোন। আর আননোন কোনগুলো? অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না। অনেক ক্যান্সারের ইডিওপ্যাথিক কজ বলে দিই আমরা, তাই তো, কারণ জানি না এখনো পর্যন্ত। দিস মিনস উই মাস্ট মেজার হেলথ মাল্টি ডাইমেনশনালি। তাহলে হেলথকে মাপতে গেলে আমাকে ওইটাও মাথায় রাখতে হবে যে নোন ফ্যাক্টরের সঙ্গে কিছু একটা আননোন ফ্যাক্টরও আছে। So it must be conceived in terms of a profile employing many indicators. কি কি আমরা মেইনলি আজকে দুটো পড়বো, মর্টালিটি ইন্ডিকেটরস, মরবিডিটি ইন্ডিকেটরস। মর্টালিটি আর মরবিডিটি ছাড়াও আরো বেশ কয়েকটা টাইপের ইন্ডিকেটরস আছে। Those are disability rates, nutritional status indicators, healthcare delivery indicators, utilization rates, indicators of social and mental health, environmental indicators, socio-economic indicators, health policy indicators, indicators of quality of life and other indicators. So there are different types of indicators available in health setting. The main mortality indicator is crude death rate. So similarly there is also crude birth rate. যেখানে আমরা আজকে mortality indicator পড়ছি তাহলে বার্থটা পড়বো না। Crude death rate কি? The simplest measure of mortality is the crude death rate. It is defined as the number of deaths from all causes, whatever may be the cause. It may be natural cause, it may be suicide, it may be homicide, it may be road traffic accident, it may be any disease, per 1000 estimated mid-year population in 1 year. So each and every word is important. 1000 estimated mid-year population in 1 year in a given place. It measures the rate at which deaths are occurring from various causes in a given population during a specified period. The crude death rate is calculated from the formula that is number of deaths during the year divided by mid-year population into 1000. এই রিলেটেড তোদের স্ট্যাটিস্টিক্যাল এক্সারসাইজ আসবে অনেকগুলো, তাহলে এগুলো মনে রাখতে হবে। Number of deaths during the year divided by mid-year population into 1000. This is the crude death rate. It is important to recognize that the crude death rate summarizes the effect of two factors. Ki ki? Population composition, a specific death rate. Why? Suppose এই একটা population A, ওইটা একটা population B. এই পপুলেশনে বয়স্কদের সংখ্যা অনেক বেশি, মোর দেন 60 ইয়ার্স, 70 ইয়ার্স, 80 ইয়ার্স অনেক বেশি। এই পপুলেশনে ইয়ং জেনারেশন অনেক বেশি। তাহলে কার ডেথ রেট এখানে বেশি হবে? নরমালি যাদের এজ বেশি। তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো? আমি প্রথমেই বলেছি কম্পেয়ার কার সঙ্গে করা হয়? লাইক ইজ কম্পেয়ার্ড উইথ লাইক। তাহলে আমাকে আগে এজ স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। প্রত্যেকটা এজ গ্রুপে এর ডেথ রেট কত, ওর ডেথ রেট কত, তবে পরে আমি কম্পেয়ার করতে পারবো যে কার ডেথ রেট বেশি। ঠিক আছে, সেইটা এজ স্ট্যান্ডার্ডাইজেশন আছে আলাদা, সেটা তো ডিফারেন্ট একটা ক্লাস হবে, ওটা অনেকটা বড়। তো মর্টালিটি ইন্ডিকেটরের মধ্যে ক্রুড ডেথ রেটে আমি কম্পেয়ারের কোশ্চেনটা আপাতত ছেড়ে দিচ্ছি। তাহলে এখানে ক্রুড ডেথ রেট আমি যদি এই পপুলেশন বি এর করি অনেক বেড়ে যাবে, পপুলেশন এর করলে কম থাকে। এক্সপেকটেশন অফ লাইফ বা লাইফ এক্সপেক্টেন্সি, এটা কি? দ্য অ্যাভারেজ নাম্বার অফ ইয়ার্স দ্যাট উইল বি লিভড বাই দোজ born alive into a population if the current age specific mortality rate persist. তাহলে এই মুহূর্তে ইন্ডিয়ার একটা কারেন্ট এজ স্পেসিফিক মর্টালিটি রেট আছে, প্রত্যেকটা এজের কত মর্টালিটি রেট সেটা ফিক্সড, সেটা এজ গ্রুপ ওয়াইজ আছে, 15 to 20, 20 to 25, 25 to 30,
সেই অনুযায়ী এখন যদি একটা বাচ্চা জন্মায়, লাইভ বার্থ হয়, স্টিল বার্থ নয়, জন্মে বেঁচে আছে বাচ্চা, সেই বাচ্চাটা কত বছর বয়স পর্যন্ত বেঁচে থাকবে যদি এই কারেন্ট প্রিভেলিং যে স্পেসিফিক বার্থ রেটটা আছে সেইটা চলে। Life expectancy at birth is highly influenced by the infant mortality rate where that is high. তাহলে infant mortality rate আগের ক্লাসে আমি বলেছিলাম, তাই তো? infant mortality rate যদি বেশি থাকে মানে বাচ্চা যদি 1 বছরের নিচে বাচ্চার যে মারা যাওয়ার রেট সেটা যদি বেশি থাকে তাহলে লাইফ এক্সপেক্টেন্সি তো এমনিই কমে যাচ্ছে, ওখানেই কমে যাচ্ছে, অনেকগুলো বাচ্চা 1 বছরের নিচে মারা যাচ্ছে। এরপরে আছে আন্ডার 5 mortality rate, মানে 5 বছরের নিচে বাচ্চা বিভিন্ন কজে যে মারা যায়, তাহলে সেইটাও যদি বেশি থাকে আরো মারা গেল। আরো একটা জিনিস মাঝে মাঝে ইউজ করা হয়, সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি এট দ্য এজ অফ 1। তাহলে একটা হচ্ছে এক্সপেকটেশন অফ লাইফ হচ্ছে মেইন হেডিং, এর আন্ডারে দুটো জিনিস তোরা ধরতে পারিস, একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ আর লাইফ এক্সপেক্টেন্সি এট এজ 1। তাহলে এজ 1 এ আমরা যদি ধরি, এখানে একটা জিনিস বাদ চলে যাচ্ছে, কি? ইনফ্যান্ট মর্টালিটির ফ্যাক্টরটা বাদ চলে যাচ্ছে। ইনফ্যান্ট মর্টালিটি ফ্যাক্টরটা বাদ যাচ্ছে এই কারণে, কারণ ইনফ্যান্ট মর্টালিটি যে বলেছিলাম 1000-এ অনেকটা বেশি, তাই তো? এখনো পর্যন্ত ইন্ডিয়াতে এখনো সিঙ্গেল ডিজিটে আমরা পৌঁছতে পারিনি। তাহলে যেই এত বড় ফ্যাক্টরটা যদি বাদ চলে যায় তাহলে আমরা পরের দিকে যে ফ্যাক্টরগুলো সেগুলো সহজেই অ্যাসেস করতে পারবো। কি ফ্যাক্টর পরের দিকের ফ্যাক্টরগুলো? অনেক কিছু, দেখি কি কি আছে। An increase in the expectation of life is regarded inferentially as an improvement in health status. Life expectancy is a good indicator of socio-economic development in general. As an indicator of long-term survival, it can be considered as a positive health indicator. তাহলে এটা কিন্তু positive health indicator. It has been adopted as a global health indicator also. তাহলে একটা country development as a whole life expectancy দিয়ে বোঝা যায়, শুধু এটা কিন্তু হেলথ ইন্ডিকেটর নয়। এরপরে ডেথের সঙ্গে রিলেটেড, ধর স্পেসিফিক ডেথ রেট ডিউ টু টিউবারকুলোসিস, এটা যে কোনো ডিজিজ তুই এখানে বসাতে পারিস টিবির জায়গায়। কি হবে? নাম্বার অফ ডেথস ফ্রম টিউবারকুলোসিস ডিউরিং এ ক্যালেন্ডার ইয়ার ডিভাইডেড বাই মিড ইয়ার পপুলেশন ইনটু 1000। ক্রুড ডেথ রেটে কি ছিল? ডেথ ফ্রম অল কজ, এখানে টিউবারকুলোসিস। স্পেসিফিক ডেথ রেট ফর মেল যদি করি আমি, তাহলে ওপরে থাকবে নাম্বার অফ ডেথস অ্যামং মেল ডিউরিং এ ক্যালেন্ডার ইয়ার ডিভাইডেড বাই মিড ইয়ার পপুলেশন অফ মেলস। কারণ কি? লাইক ইজ কম্পেয়ার্ড উইথ লাইক, তাহলে আমি এখানে নিউমারেটর ডিনোমিনেটরটা সেই হিসেবেই দিতে হবে, মেল দিতে হবে। এখানে আমি মেল ফিমেল দিয়ে দিলে কি করে মেলের পাবো? পাবো না, ইনটু 1000। স্পেসিফিক ডেথ রেট ইন দ্য এজ গ্রুপ 15 to 20, তাহলে নাম্বার অফ ডেথস অফ পারসন এজেড 15 to 20 ডিউরিং এ ক্যালেন্ডার ইয়ার ডিভাইডেড বাই মিড ইয়ার পপুলেশন অফ পারসনস এজেড 15 to 20 ইনটু 1000। ডেথ রেট ফর জানুয়ারি, যদি জানুয়ারির ডেথ রেট জানতে চাই তাহলে ডেথস ইন জানুয়ারি ইনটু 12 করতে হবে। কারণ কি? মান্থ, কারণ আমি মিড ইয়ার পপুলেশন নিচ্ছি, তাহলে প্রত্যেকটা মাসের ডেথ রেটকে আমি জানুয়ারি সমান করে দিতে হবে, নাহলে তো হবে না, জানুয়ারিটা বেরোবে না, ইনটু 1000। সিমিলারলি যদি উইকলি ডেথ রেট চাই তাহলে ডেথস ইন দ্য উইক, যে উইকটা চাইছি, ইনটু 52, যেহেতু 1 ইয়ার মানে 52 আমি ধরে রাখি, ডিভাইডেড বাই মিড ইয়ার পপুলেশন ইনটু 1000। তাহলে এখানে ইম্পর্টেন্ট জিনিস কি? ক্রুড ডেথ রেটে মাল্টিপ্লায়ার কত 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 দিয়ে গুণ করছি? 1000, মনে রাখবি। ক্রুড ডেথ রেট, দেন স্পেসিফিক ডেথ রেট ফর মেল হোক, এজ গ্রুপ হোক, জানুয়ারি হোক, উইক হোক, সব হচ্ছে মাল্টিপ্লায়ার 1000, ঠিক আছে? 1000 দিয়ে গুণ হবে, তাহলে রেটটা বেরোবে এত, 15 per 1000, 20 per 1000। এরপরে আসছে ইনফ্যান্ট মর্টালিটি রেট, এটা আমি যে বললাম খুব সহজ, নাম্বার অফ চাইল্ড ডেথস আন্ডার 1 year of age ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ লাইভ বার্থস ইনটু 1000। আন্ডার 5 মর্টালিটি রেট, নাম্বার অফ চাইল্ড ডেথস আন্ডার 5 years of age ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ লাইভ বার্থস ইনটু 1000। তাহলে এগুলোর মাল্টিপ্লায়ারও 1000। এরপরে আসছে প্রপোর্শনাল মর্টালিটি ফ্রম এ স্পেসিফিক ডিজিজ। এইখানে দেখ একটু চেঞ্জ হয়ে গেল, এক হচ্ছে মাল্টিপ্লায়ারটা চেঞ্জ আছে আর নিচটা উপরটা দুটোই চেঞ্জ আছে। নাম্বার অফ ডেথস ফ্রম দ্য স্পেসিফিক ডিজিজ ইন এ ইয়ার, কোনো একটা স্পেসিফিক ডিজিজ, টিবি হতে পারে, কোভিড হতে পারে, সিএ হতে পারে, যে কোনো একটা ক্যান্সার হতে পারে, ডিভাইডেড বাই টোটাল ডেথস ফ্রম অল কজেস ইন দ্যাট ইয়ার। তাহলে
ওই কারণে যতগুলো ডেথ হয়েছে, আমি সমস্ত ডেথ বা মিডিয়ার পপুলেশন নেব না এক্ষেত্রে, এটা প্রপোর্শনাল মর্টালিটি রেট। তাহলে প্রপোর্শনাল মর্টালিটি বার করতে গেলে আমাকে বার করতে হবে কি, ওই কজে যতগুলো টোটাল কজে যতগুলো ডেথ হয়েছে ডিভাইডেড বাই ওই কজটার জন্য স্পেসিফিক্যালি ডেথ হয়েছে ইনটু 100। আন্ডার 5 প্রপোর্শনেট মর্টালিটি রেট কিভাবে বার করব, টোটাল নাম্বার অফ ডেথসটা থাকবে নিচে, উপরে থাকবে নাম্বার অফ ডেথস আন্ডার 5 ইয়ার্স অফ এজ ইন দ্য গিভেন ইয়ার। তবে এজ 50 ইয়ার্স এন্ড অ্যাবাভ দাও, তাই ক্যালকুলেট হবে। এগুলো হচ্ছে প্রপোর্শনাল মর্টালিটি রেট। নেক্সট হচ্ছে কেস ফ্যাটালিটি রেট অর রেশিও। কেস ফ্যাটালিটি রেট মানে কোভিড এর কেস ফ্যাটালিটি রেট খুব কম, 3 to 5%। কিভাবে জেনেছিলাম, এইটা থেকে জেনেছিলাম টোটাল নাম্বার অফ কেসেস ডিউ টু দ্য সেম ডিজিজ থাকবে নিচে, আর উপরে হচ্ছে টোটাল নাম্বার অফ ডেথস ডিউ টু দ্য পার্টিকুলার ডিজিজ। তাহলেই হলো, একটা কমিউনিটিতে 100টা টিবি কেস আছে, 2টো মারা গেছে, তাহলে কত কেস ফ্যাটালিটি, 2/100 into 100, সোজা ব্যাপার। তাহলে ওই কমিউনিটিতে কতগুলো কেসে মারা গেছে ডিভাইডেড বাই কতগুলো কেস আছে ইনটু 100, এটা হচ্ছে কেস ফ্যাটালিটি রেট। নেক্সট হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেশিও, MMR, খুব ইম্পর্টেন্ট। ইনফ্যান্ট মর্টালিটি রেটের মতোই এটাও খুব ইম্পর্টেন্ট, ম্যাটারনাল মর্টালিটি রেট অর রেশিও। এর উপরে কি আছে, টোটাল নাম্বার অফ ফিমেল ডেথস ডিউ টু কমপ্লিকেশনস অফ প্রেগন্যান্সি, চাইল্ড বার্থ or within 42 days of delivery from puerperal causes in a year divided by total number of live births in the same area and year into, এটা 100 দেখানো আছে, 100 নয়, 5টা কেটে গেছে, কত এটা মাল্টিপ্লায়ারটা কত, 1000 ও নয়, 100 নয়, 1000 নয়, 10,000 ও নয়, লাখ, 1 লাখ। ঠিক আছে, তাহলে আবার বলছি আমি, এক্ষেত্রে নিচে হচ্ছে টোটাল লাইভ বার্থ মানে বাচ্চা, তাহলে মা নয় কিন্তু নিচে বাচ্চা যতগুলো লাইভ বার্থ হয়েছে, আর ওপরে কি, ওপরে কিন্তু মা। যতগুলো ফিমেল মারা গেছেন ডিউ টু কমপ্লিকেশনস অফ প্রেগন্যান্সি, চাইল্ড বার্থ or within 42 days of delivery from puerperal causes in a year, এক বছরের মধ্যে ডেলিভারি জনিত যে কোনো কারণে 42 দিনের মধ্যে যতগুলো মা মারা গেছে ডিভাইডেড বাই যতগুলো টোটাল লাইভ বার্থ হয়েছে ওখানে ইনটু 1 লাখ। এবারে বল, একজন মা দুঃখজনকভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছেন, থাকবে? 42 দিনের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, থাকবে উপরে? থাকবে না। স্পেসিফাই করে দেওয়া আছে কমপ্লিকেশনস অফ প্রেগন্যান্সি, চাইল্ড বার্থ or within 42 days of delivery from puerperal cause। ওটা puerperal cause কি, অ্যাক্সিডেন্টটা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয় তো, থাকবে না। ঠিক আছে, এইগুলো মাথায় রাখতে হবে একটু। যেগুলো গেল এগুলো কিন্তু ছিল মর্টালিটি ইন্ডিকেটরস, সব মৃত্যু। মরবিডিটি খুব ইম্পর্টেন্ট। কেন? মারা গেছে তো চলেই গেছে, তাহলে মারা গেলে চলে গেল, তাহলে আমার যে ইল হেলথের বার্ডেনটা আছে কমিউনিটিতে সেটা আমি বুঝতে পারবো না। সেটা বুঝতে পারবো শুধুমাত্র মরবিডিটি ইন্ডিকেটর দিয়েই। কতগুলো ডায়াবেটিক পেশেন্টের ডায়াবেটিক ফুট আছে, ফুট আলসার আছে, কতগুলো লেপ্রোসি পেশেন্টের অ্যাম্পুটেশন হয়ে গেছে, পার্মানেন্ট ডিসএবিলিটি হয়ে গেছে, সেগুলো মানুষটা বেঁচে থাকলেই জানতে পারবো, মারা গেলে পারবো না। তাহলে টু ডেসক্রাইব হেলথ ইন টার্মস অফ মর্টালিটি রেটস only is misleading. This is because mortality indicators do not reveal the burden of ill health in a community. As for example, mental illness and rheumatoid arthritis, এগুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। মেন্টাল হেলথ, রিউমাটিক আর্থ্রাইটিস, এগুলো বার্ডেনটা বাড়িয়ে দেয়, ইল হেলথের বার্ডেন কমিউনিটি অনেক বেশি হয়ে যায়। Therefore, morbidity indicators are used to supplement mortality data to describe the health status of a population. কি আছে? অনেকগুলো আছে, মেইনলি ইনসিডেন্স এন্ড প্রিভ্যালেন্স, নোটিফিকেশন রেট, অ্যাটেন্ডেন্স রেটস অ্যাট আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, হেলথ সেন্টার, অ্যাডমিশন, রিঅ্যাডমিশন, ডিসচার্জ রেট, ডিউরেশন অফ স্টে ইন হসপিটাল অ্যান্ড স্পেলস অফ সিকনেস অর অ্যাবসেন্স ফ্রম ওয়ার্ক অর স্কুল। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইনসিডেন্স আর প্রিভ্যালেন্স, এটা আমরা পড়ব। ইনসিডেন্সটা কি এটা আমি তোদের অনেকবার বলেছি প্রিভিয়াস যে কোনো ক্লাসে। The number of new cases occurring in a defined population during a specified period of time. Formula কি? Number of new cases of specific disease during a given time period divided by population at risk during that period into 1000
মানে তোদের এই পপুলেশনটার মধ্যে হাইপারটেনশনের চান্স কতটা বেশি এটা জানার জন্য আমাকে প্রত্যেক দিন প্রেসার মাপতে হবে তোদের। প্রত্যেক দিন যদি মাপি, ফলো আপ করি, তাহলে প্রথম দিন কারো পেলাম না, দ্বিতীয় দিনও কারো পেলাম না, 3 নম্বর দিনে একজনের পেলাম, তাহলে একটা ইনসিডেন্স হলো। ঠিক আছে? নাম্বার অফ নিউ কেসেস অফ স্পেসিফিক ডিজিজ ডিউরিং এ গিভেন টাইম পিরিয়ড, একটা টাইম পিরিয়ড আমার বলে দেওয়া থাকবে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর বা as required by the investigator, যেরকম মনে হবে সেরকম। For example, if there had been 500 new cases of an illness in a population of 30,000 in a year, the incidence rate would be 500 new case হয়েছে এক বছরে, পপুলেশন কত 30,000, তাহলে 500 into 30,000 এই ডিভাইডেড বাই 30,000 ইন্টু মাল্টিপ্লায়ার হচ্ছে 1000, 16.7 per 1000 per year। এই ইউনিট গুলো লিখতে হবে, এটা মনে রাখিস। মাল্টিপ্লায়ার দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে পার, এই কথাটা লিখতে হবে, 16.7 per 1000 per year। এরপরে হচ্ছে ইনসিডেন্স রেট বলে একটা ব্যাপার আছে, সেটা কি অনলি টু নিউ কেসেস হবে, একটা গিভেন পিরিয়ডে হবে, আর একটা স্পেসিফাইড পপুলেশন বা পপুলেশন অ্যাট রিস্কে হবে। আর কিছু কিছু ডিজিজ আছে যেমন ইনফ্লুয়েঞ্জা, যেমন কমন কোল্ড, যেমন ডায়রিয়া হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যেগুলো মোর দ্যান ওয়ান্স হতে পারে একটা ইয়ারে, গিভেন ইয়ারে। ঠান্ডা একটা ইয়ারে 3 বার 4 বারও লাগতে পারে কমন কোল্ড, তাই তো, সেগুলোকে স্পেলস বলে। তাহলে সেই ক্ষেত্রে ইনসিডেন্স রেট মানে হচ্ছে স্পেলস, কটা ওরকম কমন কোল্ডের অ্যাটাক হয়েছে। The number of spells of sickness starting in a defined period divided by mean number of persons exposed to risk in that period into 1000, এটা হচ্ছে ইনসিডেন্ট রেট অর স্পেলস। সিমিলারলি অ্যাটাক রেট আছে। অ্যাটাক রেটটা মেইনলি যে সময় কোনো এপিডেমিক চলে, যেমন কোভিড এপিডেমিক হয়েছিল, কোভিড অ্যাকচুয়ালি প্যান্ডেমিক হয়েছিল, এপিডেমিক যখন চলে সেটা যে কোনো কারণেই হতে পারে, পুজোর প্রসাদ খেয়ে প্রচুর লোকের পেট খারাপ হয়ে গেছে, এজি হয়ে গেছে, এটা খুব কমন। সেইগুলোতে অ্যাটাক রেট ক্যালকুলেট করা হয় কিরকম? It relates the number of cases in the population at risk and reflects the extent of the epidemic. Attack rate is given by the formula number of new cases of a specified disease during a specified time interval divided by total population at risk during the same interval. Total population at risk, যতগুলো মানুষ ওই প্রসাদটি খেয়েছিল আর উপরে হচ্ছে যতজন মানুষ হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে, ইনটু 100, এটা হচ্ছে অ্যাটাক রেট। প্রিভ্যালেন্স কোনটা আমি বলেছিলাম, খুব সিম্পল, ইনসিডেন্স যদি নিউ কেস হয়, প্রিভ্যালেন্স হচ্ছে নিউ প্লাস ওল্ড কেস। যদি আজকে আমি তোদের সবাইকার প্রেসার মাপি, যতজনের হাইপারটেনশন পাবো, আই ক্যান নট অ্যাজিউম দ্যাট অল আর পজিটিভ অর হাইপারটেনসিভ টুডে। কিছু মানুষ পুরনো ছিল, তাহলে এট এ গিভেন পয়েন্ট অফ টাইম যদি আমি কারো মাপি, তাহলে যে রেজাল্টটা পাচ্ছি সেটা কিন্তু প্রিভ্যালেন্স। তাহলে প্রিভ্যালেন্স আবার দুটো টাইপের হয়, পয়েন্ট প্রিভ্যালেন্স, পিরিয়ড প্রিভ্যালেন্স। পয়েন্ট আর পিরিয়ড দুটো, ছোট্ট একটা দুটোর মধ্যে সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে, সেইটা একটু আমি বলার চেষ্টা করছি, শোন। তাহলে প্রিভ্যালেন্সের ডেফিনেশনটা হচ্ছে দ্য টোটাল নাম্বার অফ অল ইন্ডিভিজুয়ালস who have an attribute or disease at a particular time divided by the population at risk of having the attribute or disease at this point in time or midway through the period. Point prevalence হচ্ছে কোনো একটা given পয়েন্টে আমি যতগুলো কেস পজিটিভ পাচ্ছি, সেটা ওল্ড হতে পারে, নিউ হতে পারে, সবগুলো হচ্ছে পয়েন্ট প্রিভ্যালেন্স। সেই পয়েন্ট প্রিভ্যালেন্স মানে এটা ধরিস না যে ডেটটাতে করছি শুধু সেই ডেটটা নাও হতে পারে। সাপোজ আমার মনে হলো যে এই মুহূর্তে বোলপুরের পপুলেশন 1 লাখ, আমি 1 লাখ পপুলেশনের হাইপারটেনশনের প্রিভ্যালেন্স কত দেখব, তাহলে 1 লাখ মানুষকে হাইপারটেনশন দেখতে আমার তো একদিনে হবে না, কয়েক সপ্তাহ লাগবে। আজকে আমি 100 জনের দেখলাম, কালকে 100 জনের দেখবো, এইভাবে ডিফাইন করা আছে, তাহলে বেশ কয়েকটা উইক লাগবে। সেই পুরো উইকটা কমপ্লিট হলো যখন, তখন আমি বলতে পারবো যে এই প্রিভ্যালেন্স হচ্ছে পয়েন্ট প্রিভ্যালেন্স। তাহলে প্রথম যাদের দেখেছিলাম, তারপরে আমি 24th উইকে গিয়ে আমার শেষ হলো, তাহলে প্রথম যারা দেখেছিলাম তারা তো ছিল, তাহলে সেটাও কিন্তু পয়েন্ট প্রিভ্যালেন্সেই পড়লো।
all practical purpose consist of a day, several days or even a few weeks depending upon the time it takes to examine the population sample. তাহলে এই পয়েন্ট প্রিভ্যালেন্স কিন্তু একটা গিভেন পয়েন্ট অফ টাইমেই হবে, কিন্তু যদি আমার এক্সামিনেশনটা করতে টাইম লাগে পুরোটাতে টাইম বেশি লাগবে, এটা হচ্ছে পয়েন্ট প্রিভ্যালেন্স। পিরিয়ড প্রিভ্যালেন্স কিন্তু সেটা নয়, পুরো একটা ডিফাইন্ড আমি পিরিয়ড বলে দেবো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর এর মধ্যে কতজন পজিটিভ। এটা কিন্তু লেস কমনলি ইউজড মেজার। কেন? এটা ফিজিবিলিটি কম, টাইম কনজিউমিং বেশি, এবং তার সঙ্গে আরেকটা কি কস্টলিও বেশি। ফিজিবিলিটি, টাইম কনজিউমিং, কস্টলি, রিসোর্স বেশি লাগে। It measures the frequency of all current cases, old and new, existing during a defined period of time. Annual prevalence expressed in relation to a defined population. It includes cases arising before but extending into or through to the year as well as those cases arising during the year. তাহলে number of existing cases, old and new, of a specified disease during a given period of time divided by estimated mid-interval population at risk into 100. এটা হচ্ছে period prevalence. Incidence, new cases, prevalence, new plus old cases. Prevalence, two types, one is point prevalence, one is period prevalence. এরপর যদি আমি বলি যে রিলেশনশিপ কিছু আছে প্রিভ্যালেন্স আর ইনসিডেন্সের মধ্যে কোনো রিলেশন এক্সিস্ট করে, কিন্তু তার জন্য কিছু সেট অফ গাইডলাইন্স আছে। কিরকম? দুটো ফ্যাক্টর, প্রিভ্যালেন্স ডিপেন্ড করে দুটো ফ্যাক্টরের উপর, একটা হচ্ছে ইনসিডেন্স আর একটা হচ্ছে ডিউরেশন অফ ইলনেস। সাপোজ পি যদি প্রিভ্যালেন্স হয়, আই যদি ইনসিডেন্স হয়, আর মিন ডিউরেশন যদি ডি হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু আই প্লাস ডি। এক্সাম্পল কিরকম? স্টেবল কন্ডিশনের জন্য ইনসিডেন্স 10 কেসেস পার 1000 পপুলেশন পার ইয়ার, মিন ডিউরেশন যদি ওই ডিজিজটার 5 ইয়ার্স থাকে, 5 ইয়ার্স ডিউরেশন কি কি ডিজিজের থাকে? কোনো ডিজিজের থাকে কি ফিক্সড ওইভাবে? থাকে না। সেটা কিভাবে আমরা বার করি? ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ দেখে, যে কতটা ডিউরেশন পর্যন্ত থাকতে পারে। কিছু কোভিড কেসেস 2 মাসও থেকেছে, কিছু 14 ডেজও সুস্থ হয়ে গেছে। তাহলে আমি আইডিয়ালি যদি ধরে নিই থিওরিটিক্যালি যে মিন ডিউরেশনটা 5 বছর, তাহলে প্রিভ্যালেন্স হচ্ছে 50 পার 1000 পপুলেশন। ঠিক আছে, এরকম একটা রিলেশন এক্সিস্ট করে, পি ইজ ইকুয়াল টু আই প্লাস টি। এরপরে ধর ওই যে আমি বলছিলাম ডায়রিয়া, কিছু কিছু ডায়রিয়া আছে তার ডিউরেশন ভীষণ কম, কয়েক ঘন্টা থেকে শুরু করে একদিনও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এই ইনসিডেন্স আর প্রিভ্যালেন্সের রিলেশন এটা দিয়ে বার করা একটু ডিফিকাল্ট। আচ্ছা, এটা একটা ম্যাথ আছে, এটা তোরা কর একবার দেখি কিরকম বোঝাতে পারলাম বা কি বুঝলি। A community has a population of 30,000 and a birth rate of 36 per 1000. ঠিক আছে, আমি ডেথ রেট বলেছি, সিমিলারলি এখানে বার্থ রেটটা হচ্ছে 36 per 1000. 5 maternal deaths were reported in the current year. Calculate the MMR. 5টা ম্যাটারনাল ডেথ হয়েছে, 5টা মা মারা গেছে ওই প্রেগন্যান্সি বা চাইল্ড বিয়ারিং বা পিউরিফারাল কজ এই সংক্রান্ত কারণে। তাহলে MMR কত হবে? 30,000 পপুলেশন, বার্থ রেট হচ্ছে 36 per 1000। বার্থ রেটটা দেওয়ার উদ্দেশ্য কি? এখানে বার্থ রেটটা কেন দেওয়া আছে? কি বার করার জন্য? লাইভ বার্থ বার করার জন্য। তাহলে MMR আমি কি বললাম? নিচে কি থাকবে? নিচে কি থাকবে? নিচে বাচ্চা, লাইভ বার্থ থাকবে। মাল্টিপ্লায়ার হচ্ছে 1 লাখ, তাই তো? আর উপরে কি থাকবে? ম্যাটারনাল ডেথ। তাহলে ম্যাটারনাল ডেথ কটা হয়েছে? 5টা। লাইভ বার্থ কটা হয়েছে বার করতে হবে। কিভাবে বার করবি? খুব সহজ, 1000-এ 36টা হয়েছে, তাহলে পপুলেশন কত? 30,000। 30,000-এ কটা লাইভ বার্থ হয়েছে বল? 1080। ভেরি গুড, 1080, তাই তো? তাহলে কত বেরোচ্ছে? পার লাখে বল।
লাখে বলতে হবে তো, লাখ দিয়ে গুণটা কর। হ্যাঁ ঠিক। আচ্ছা, সোর্সেস অফ হেলথ ইনফরমেশন বলার আগে আরেকটা জিনিস তোদের আমি দেখাই, এটা তোরা ইয়েতে পাবি, পার্কে পেয়ে যাবি। সাপোজ এটা পার্কে আছে, এটা হচ্ছে 1 জানুয়ারি, এটা হচ্ছে 31 ডিসেম্বর, এটার মধ্যে আমরা ক্যালকুলেট করব 31 ডিসেম্বর 1 জানুয়ারি, এইখানে একটা ডিজিজ শুরু হচ্ছে। ধর কেসগুলো হচ্ছে ABCDE। এবারে আমি যদি বলি 1 জানুয়ারিতে পয়েন্ট প্রিভ্যালেন্স কার কার আছে, কোন কেসগুলো পয়েন্ট প্রিভ্যালেন্স 1 জানুয়ারিতে? প্রিভ্যালেন্স মানে বোথ কেসেস, নিউ প্লাস ওল্ড, তাই তো? তাহলে A আছে, B আছে, C আছে, E আছে, ঠিক আছে? D নেই কিন্তু 1 জানুয়ারিতে। বোঝা গেল? কে কে এই পয়েন্টে ছিল ডিজিজ পজিটিভ? A ছিল, A ছিল, A ছিল, A ছিল। সিমিলারলি 31 ডিসেম্বরে যদি আমি পয়েন্ট প্রিভ্যালেন্স বলি তাহলে C থাকছে, ভেরি গুড। যদি B কে আমি টেনে দিই, B ও থাকবে। এক্ষেত্রে দেখ B কিন্তু ডিটেক্ট হয়েছে 1 জানুয়ারির আগে, ঠিক আছে? আচ্ছা, এইটার আমি নাম্বার দিইনি, সাপোজ এটা ধর F, A কোনোভাবেই পড়বে 1 জানুয়ারি বা 31-এ? পড়বে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমি বলি এর মধ্যে ইনসিডেন্স, তাহলে কোনটা ইনসিডেন্স? যদি বলি আমি 1 জানুয়ারি টু 31 ডিসেম্বরের মধ্যে কোন কেসটা ইনসিডেন্স? শুধু একটা, ডি, তাই তো? বাকিটা তার আগে হয়ে গেছে, তাহলে এর মধ্যে শুধু একটি কেস হয়েছে। তাহলে এগুলো হচ্ছে মর্টালিটি মরবিডিটি ইন্ডিকেটরস, একটা পার্ট ছিল আজকে। নেক্সট পার্ট যেটা খুব ইম্পর্টেন্ট বললাম আমি, সোর্সেস অফ হেলথ ইনফরমেশন। হেলথ ইনফরমেশনের ডিফারেন্ট সোর্সেস আছে, তার অনেকগুলো শর্ট নোট পড়ে, অনেকগুলো ভাই ভাই জিজ্ঞেস করা হয়। আমাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে মেন ফার্স্ট সেন্সাস। সেন্সাস তোরা জানিস এভরি 10 ইয়ার্স হয় ইন্ডিয়াতে, বেশিরভাগ কান্ট্রিতেই হয়। ডি ফ্যাক্টো আর ডি জুর, এইটাই দুটো টাইপের মেথড আছে, অতটা জানার দরকার নেই। ডি ফ্যাক্টো দিয়ে ইন্ডিয়াতে হয়, ডেভেলপড কান্ট্রিতে ডি জুর মেথড দিয়ে হয়। So it is an important source of health information. It is taken in most countries of the world at regular intervals. বেশিরভাগ জায়গাতেই হয়, ইউজুয়ালি 10 ইয়ার্স, এটাই গাইডলাইন। সেন্সাস একটা ইউনাইটেড নেশনস বা ইউএন এর ডেফিনেশন আছে, সেটা হচ্ছে দ্য টোটাল প্রসেস অফ কালেক্টিং, কম্পাইলিং, পাবলিশিং ডেমোগ্রাফিক, ইকোনমিক, সোশ্যাল ডেটা পার্টেনিং at a specified time or times to all persons in a country or delimited territory. The first regular census in India was taken in 1881. তাহলে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট তখনও হয়নি, বিফোর ইন্ডিপেন্ডেন্স, and others took place at 10-year intervals. The primary function of census is to provide demographic information such as total count of population and its breakdown into groups and subgroups such as age and sex distribution. The census contains a mine of information on subjects not only demographic but also social and economic characteristics of the people, the conditions under which they live, how they work, their income and other basic information. তাহলে সেন্সাস অ্যাডভান্টেজ কি? মাইন অফ ইনফরমেশন, মেটিকুলাস ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশন। আর ডিসঅ্যাডভান্টেজ প্রচুর লম্বা টাইম লাগে,
10 বছর পর পর রেজাল্ট পাওয়া যায়। নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন অফ ভাইটাল ইভেন্টস, এটা সম্পর্কে আইডিয়া আছে তোদের অবশ্যই। Whereas census is an intermittent counting of population, registration of vital events, that is birth, death, keeps a continuous check on demographic changes. এর একটা অ্যাক্টও আছে, the Central Birth and Death Registration Act 1969। রেজিস্ট্রেশন অফ ভাইটাল ইভেন্টসটা ইন্ডিভিজুয়ালি করার কথা। কারো বাড়িতে একটা ডেথ হলো বা একটা বার্থ হলো, যদি বার্থ ইনস্টিটিউশনে হয় তাহলে ইনস্টিটিউশনের হেড জানিয়ে দেয় যে আমার এখানে এতগুলো ডেলিভারি হয়েছে, এতগুলো এই হয়েছে, এইটা মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, জানিয়ে দেয়। বাড়িতে হলে ইন্ডিভিজুয়াল দায়িত্ব। তাহলে যখন ইন্ডিভিজুয়াল দায়িত্ব চলে আসে তখনই একটা ইনফরমেশন গ্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। অনেকে জানাতে নাও পারে, অনেকে জানেই না হয়তো যেটা জানাতে হবে। সেই জন্য আরেকটা সিস্টেম ফলো করা হয়, সেটা হচ্ছে এসআরএস বা স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম। এই ঘাটতিটা মেটানোর জন্য এটাকে সিভিল রেজিস্ট্রেশন বলে। Civil registration is deficient in India. A sample registration system was initiated in mid 1960s to provide reliable estimates of birth and death rate at national and state level. এটা একটা dual record system. Dual record কেন? Consisting continuous enumeration of birth and death by an enumerator and an independent survey every 6 months by an investigator supervisor. It is now covers the entire country. It is a major source of health information. তাহলে অল ইন্ডিয়া জুড়েই এটা আছে। এনুমারেটর থাকে, তিনি কন্টিনিউয়াসলি ট্র্যাক করেন বার্থ আর ডেথ, আর তার সঙ্গে একজন ইনভেস্টিগেটর সুপারভাইজার আছে যারা এভরি 6 মান্থ সেটাকে ক্রস চেক করে মেলায় যে ডেথগুলো বা বার্থগুলো বলা আছে সেগুলো সত্যি হয়েছিল কিনা। নোটিফিকেশন অফ ডিজিজ, এটা তোরা জানিস বেশ কিছু ডিজিজ আছে যেগুলো নোটিফায়েবল, যেমন রেবিস, যেমন পোলিও, এগুলো ইন্টারন্যাশনালি নোটিফায়েবল। এই নোটিফায়েবল ডিজিজের কিছু স্টেট ভ্যারিয়েশন আছে, কিছু ডিস্ট্রিক্ট ভ্যারিয়েশন আছে, লোকাল আরবান রুরাল ভ্যারিয়েশনও আছে। কান্ট্রি টু কান্ট্রি এটা ভ্যারি করে, যেখানে যেটা নেই সেখানে সেটা নোটিফায়েবল ডিজিজ। আর বেশ কিছু লিমিটেশন আছে নোটিফিকেশন অফ ডিজিজ। কেন? এটা কভার করে স্মল পার্ট অফ দ্য টোটাল সিকনেস। কটা পোলিও আছে? একটাও নেই বহুদিন ধরে। কটা রেবিস আছে? ভীষণ কম। তাহলে এটা আমাকে বিশাল একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। নেক্সট হচ্ছে দ্য সিস্টেম সাফার্স ফ্রম এ গুড ডিল অফ আন্ডার রিপোর্টিং। অনেক জায়গাতেই আছে রিপোর্টিং হলোই না, ঠিক আছে। চিকেন পক্স বা মিজলস পেলাম, রিপোর্টিং করলাম না। অনেক প্রাইভেট প্র্যাকটিশনার আছেন করে না। Many cases, especially atypical and subclinical cases, escape notification due to non-recognition. তাহলে কেরিয়ার স্টেটে চলে গেল বা ডায়াগনোসিসই হলো না, সেটা রিপোর্টিং এর প্রশ্নই নেই, বাদ চলে গেল। হসপিটাল রেকর্ড, এটা খুব ইম্পর্টেন্ট। হসপিটালে যে ইভেন্টগুলো হচ্ছে, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, যেমন ডেথ, যেমন বার্থ, যেমন কতগুলো সিজারিয়ান সেকশন হচ্ছে, কতগুলো নর্মাল ডেলিভারি হচ্ছে, কতগুলো অ্যাবর্শন হচ্ছে, কতগুলো টিউবেক্টমি হচ্ছে, কতগুলো কপার টিপ পড়াচ্ছি, সবগুলো হিসেব থাকে। So when registration of vital events is defective and notification of infectious disease extremely inadequate, hospital data constitute a basic and primary source of information about disease prevalent in the community. এবার হসপিটাল রেকর্ডেরও বেশ কিছু লিমিটেশন আছে। কি লিমিটেশন আছে? যেটা মেন প্রাইমারি লিমিটেশন, সেটা হচ্ছে কোনো হসপিটালের সেই অর্থে, বিশেষ করে মেডিকেল কলেজ বা ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালের ক্যাচমেন্ট এরিয়া থাকে না। এই মেডিকেল কলেজে আদার দেন বোলপুরের লোক ভর্তি হতে পারবে না বলা আছে? নেই তো। তাহলে কোনো মেডিকেল কলেজেরই ক্যাচমেন্ট এরিয়া থাকে না। আমার উত্তরপ্রদেশের লোক এসে এখানে ভর্তি হতে পারে, ঝাড়খণ্ড থেকে এসে ভর্তি হতে পারে। তাহলে এক্ষেত্রে আমি নিচের যে ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স বার করার জন্য মিডিয়ার পপুলেশন লাগে না, বা পপুলেশনের রিস্ক, সেটা বার করতে পারবো না হসপিটাল ডেটার জন্য। কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা বার করতে পারবো, যেমন হচ্ছে কোন ডিজিজের জন্য কি ট্রিটমেন্ট লাগছে, কোন ডিজিজের ট্রিটমেন্ট এফিকেসি কিরকম, তারপরে কেস ফ্যাটালিটি রেট, এইগুলো কিন্তু হসপিটাল ডেটা থেকেই পাওয়া যায়, হসপিটাল রেকর্ড থেকেই পাওয়া যায়। আরো কিছু রেজিস্টার আছে, লাইক ডিজিজ রেজিস্টার। কোন স্পেসিফিক ডিজিজের জন্য ডিজিজ রেজিস্টার্ড হয়। এই ডিজিজ রেজিস্টার করা খুব ডিফিকাল্ট। এখন অনেকগুলো, যেমন এনসিডি ক্লিনিক আছে আলাদা করে, নন কমিউনিকেবল ডিজিজ ক্লিনিক। প্রত্যেকটা বিপিএসসি তার উপরের লেভেলে এই ডিজিজ রেজিস্টার গুলো মেনটেন হয়। যেমন নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে স্ট্রোক, হাইপারটেনশন, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো মেনটেন হয়।
ব্লাইন্ডনেসের জন্য আলাদা রেজিস্টার থাকে, কতগুলো ব্লাইন্ডনেস আছে। নেক্সট হচ্ছে মেন্টাল ইলনেসের জন্য আলাদা রেজিস্টার থাকে, তো যতগুলো ন্যাশনাল প্রোগ্রাম রেজিস্টার থাকে। রেকর্ড লিঙ্কেজ, এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। রেকর্ড লিঙ্কেজ মানে হচ্ছে, ধর আমার ফ্যামিলিতে যতজন আছি, 5 জন আছি সাপোজ, 5 জনের ইন্ডিভিজুয়াল যে হেলথ চেক আপ ছোট থেকে হয়েছে, আমি যা ভ্যাকসিন পেয়েছি, যতবার আমার ট্রিটমেন্ট হয়েছে, যতবার আমি কোনো কারণে হসপিটালে অ্যাডমিশন হয়েছে, সবগুলো এক জায়গায় রাখা আছে। ইভেন আমার ফ্যামিলিরও, ঠিক আছে, আমার প্যারেন্টস, আমার স্পাউস, সবাইকার ডেটা ওইরকম ভাবে আলাদা আলাদা রাখা আছে। সেইগুলোকে যদি আমি লিঙ্ক করে একটা ফ্যামিলির জন্য ফোল্ডার তৈরি করি, সেইটা হচ্ছে রেকর্ড লিঙ্কেজ। ইজ ইট ফিজিবল? ইন্ডিয়ার মতো কান্ট্রিতে ফিজিবল নয়, সেই জন্য করা হয় না। ডেভেলপ কান্ট্রিতে কিছু জায়গায় ফিজিবল, কিন্তু আমাদের এখানে একটা 10টা মেম্বার ফ্যামিলি, তার ক্ষেত্রে পুরোটাকে এইভাবে তুলে আনা এক্ষুনি ফিজিবল না, হয়তো ভবিষ্যতে হবে। তো এটা খুব ডিফিকাল্ট যে সবাইকার একদম ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা রেকর্ড একই জায়গাতে তুলে রাখা। এপিডেমিওলজিক্যাল সার্ভিলেন্স, এটাও একটা খুব ইম্পর্টেন্ট। আদার হেলথ সার্ভিস রেকর্ড, হেলথ সার্ভিস রেকর্ড মানে হচ্ছে সাপোজ ওই যে বললাম ম্যালেরিয়ার জন্য যে প্রোগ্রামগুলো চলছে, সেইখান থেকে ম্যালেরিয়ার ডেটা পাওয়া যায়। সবসময় টেস্ট হয় যে কটা ফ্যালসিপারাম পজিটিভ ম্যালেরিয়া হলো, কটা ভাইভাক্স পজিটিভ ম্যালেরিয়া হলো, সেখান থেকে এই আদার হেলথ সার্ভিস রেকর্ডগুলো পাওয়া যায়। এনভায়রনমেন্টাল হেলথ ডেটাটা এটা খুব লিমিটেড, এটা মেইনলি লিমিটেড টু পলিউশন। কোনো একটা জায়গার একটা ফ্যাক্টরি, তার সেই জায়গার হেলথের উপর কি এফেক্ট পড়ছে সেইটা দেখার জন্য হেলথ এনভায়রনমেন্টাল হেলথ ডেটাটা নেসেসারি, কিন্তু এটা এখনো পর্যন্ত খুব লিমিটেড, খুব বেশি অ্যাভেলেবেল আমাদের কান্ট্রিতে নেই। হেলথ ম্যানপাওয়ার স্ট্যাটিস্টিক্স, এটা তো খুব ইম্পর্টেন্ট, আগের দিনে বলেছিলাম। মানে কি? ডক্টর পেশেন্ট রেশিও, পেশেন্ট টু বেড রেশিও, তাই তো, পেশেন্ট টু নার্সেস রেশিও, ডেন্টিস্ট টু নার্সেস রেশিও, ডেন্টিস্ট টু পপুলেশন রেশিও, ফার্মাসিস্ট টু পপুলেশন রেশিও। তাহলে হেলথ সেক্টরে যারা আছে, ডক্টরস, নার্স, ফার্মাসিস্ট, ডেন্টিস্ট, তাদের সঙ্গে পপুলেশনের যে রেশিও, সেইগুলো হচ্ছে হেলথ ম্যানপাওয়ার স্ট্যাটিস্টিক্স এর মধ্যে পড়ে। এর হিসেব থাকে, একটা মোটামুটি থাকে। ডাক্তারদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার আছে, তাই তো, রেজিস্ট্রেশন নাম্বার আপডেট করা হয় 3 to 5 ইয়ার্স পর পর। আপডেট হলে কি কি জানতে পারা যায়? অনেকগুলো জিনিস, বিশেষ করে যারা অ্যাক্টিভ প্র্যাকটিস এখানে নেই, বাইরে চলে গেছে, বিদেশে চলে গেছে হয়তো, তাহলে সে আমার এখানে ম্যান পাওয়ারের মধ্যে আর পড়ছে না। নেক্সট হচ্ছে মারা গেছেন কোনো ডাক্তার, তার রেজিস্ট্রেশন নাম্বারটা তো ক্যান্সেল হতে হবে, তাহলে সেটা বাদ দিতে হবে, তো এই জন্য আপডেট করা হয়। সিমিলারলি নার্সদেরও একটা নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেখান থেকে একটা হিসেব পাওয়া যায়। নেক্সট হচ্ছে যারা গভর্নমেন্ট সার্ভিসে আছে, তাদের একটা হিসেব তো গভর্নমেন্টের কাছে থাকে, সেন্ট্রালেও থাকে, স্টেটেও থাকে। পপুলেশন সার্ভে, এটা একটা বিশাল বড় চ্যাপ্টার, আলাদা করে তোদের পপুলেশন সার্ভে নিয়ে আলাদা ক্লাস হওয়ার কথা, এটাই সবচেয়ে বড় এখানের মধ্যে। আদার রুটিন স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু হেলথ আর নন কোয়ান্টিফাইবল ইনফরমেশন কিছু আছে, তো এখানের জন্য যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু ডিটেইল আলোচনা করলাম। সেন্সাস, নেক্সট হচ্ছে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম, নোটিফিকেশন অফ ডিজিজ আর হসপিটাল রেকর্ডস, এইগুলো, ঠিক আছে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস, and any questions you may ask.